উম, আমাদের চারপাশের সমাজ কিন্তু সবসময় একটা অলিখিত নিয়ম মেনে চলে। মানে একা থাকা মানেই দুঃখ, আর দল বেঁধে মানুষের চারপাশে থাকা মানেই সুখ। হ্যাঁ, অবচেতনভাবে আমরা এই বিষয়টা ধরে নিই। একদম। আমরা যখন কোনো সুখী জীবনের কথা কল্পনা করি, তখন একটা উৎসবমুখর ছবি চোখের সামনে ভেসে ওঠে। অনেক মানুষের ভিড়, আড্ডা। হাসি ঠাট্টা, রাইট? হ্যাঁ, আর কেউ যদি এই কোলাহল থেকে একটু দূরে নিজের মতো থাকতে চায়, সমাজ তখন তাকে একটু করুণার চোখে দেখতে শুরু করে। ধরে নেওয়া হয় মানুষটি নিশ্চয়ই কোনো গভীর হতাশায় ভুগছে। সামাজিকভাবে সে হয়তো ব্যর্থ। ঠিক। কিন্তু সত্যিকারের মানসিক প্রশান্তি কি আসলেই বাইরের এই ভিড়ের ওপর নির্ভর করে, নাকি এর শেকড় নিজের ভেতরেই লুকিয়ে আছে? আমাদের আজকের এই গভীর আলোচনার লক্ষ্য হল ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা। এবং এটা ভীষণ দরকারি একটা আলোচনা। অবশ্যই। আজ আমরা দীপক গুপ্তর লেখা অত্যন্ত চমৎকার একটা বই, অ্যালোন দ্যান লোনলি, হাউ টু লিভ লাইফ উইদাউট অ্যাটাচমেন্ট অ্যান্ড এনজয় ইয়োর কোম্পানি রুল বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করব। আমাদের মূল মিশন হল একা থাকা আর একাকিত্ব অনুভব করার মধ্যে যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা আছে সেটা ডিকোড করা। আর এই আলোচনাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ আমাদের উদ্দেশ্য শুধু কিছু সাময়িক মোটিভেশন দেওয়া নয়। হ্যাঁ, শুধু ভালো লাগার কথা বলা নয় আসলে। ঠিক তাই, বরং ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক বড় নির্ভরশীলতার মনস্তাত্ত্বিক কারণগুলো গভীরভাবে খতিয়ে দেখা। মানুষ কেন নিজের অজান্তেই সুখের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এবং কিভাবে সেই নির্ভরতার শিকল ভেঙে একটা বাস্তবসম্মত মানসিক প্রশান্তির পথে হাঁটা যায়। একদম। এটা আসলে নিজের মনস্তত্ত্বকে সম্পূর্ণ নতুন একটা লেন্স দিয়ে দেখার যাত্রা। তো শুরুতেই যে বিষয়টিতে আসা দরকার তা হল একা থাকা বনাম একাকিত্ব। আমরা প্রায়ই এই দুটো শব্দকে গুলিয়ে ফেলি। হ্যাঁ, বেশিরভাগ মানুষই এই ভুলটা করে। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে একা থাকা বা বিং অ্যালোন হলো একটা শারীরিক অবস্থা, আর একাকিত্ব বা লোনলিনেস হলো একটা মানসিক অবস্থা। বিষয়টা আরেকটু সহজ করার জন্য, হ্যাঁ, মানে মানুষের মানসিক অবস্থাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারির উপমাটা দিয়ে ইমোশনাল মেকানিজমটা আসলে খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, ধরুন মানুষের সুখ আর মানসিক প্রশান্তি হল সেই ব্যাটারির চার্জ। এখন মানুষ যখন তার সুখের জন্য সব সময় অন্য মানুষ, সম্পর্ক বা বাইরের কোনো ভ্যালিডেশনের ওপর নির্ভর করে, তখন সেটা যেন অন্যের কারেন্টে নিজের ব্যাটারি চার্জ করার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। একদম তাই। যতক্ষণ মানুষজন চারপাশে আছে, হাসি খুশি পরিবেশ আছে, ততক্ষণ ব্যাটারি ফুল চার্জ দেখাচ্ছে, মানুষটি ভাবছে সে খুব সুখী। কিন্তু যখনই সেই মানুষগুলো আশেপাশে থাকে না, তখন হঠাৎ করেই চার্জ ফুরিয়ে যেতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই মানুষ এক ভয়ঙ্কর শূন্যতা বা একাকিত্ব অনুভব করে। কারণ নিজের ভেতর থেকে নিজেকে রিচার্জ করার কোনো ইন্টারনাল পাওয়ার সোর্স তার জানা নেই। এই ব্যাটারি কনসেপ্টে যদি আমরা মনস্তত্ত্ব এবং বিবর্তনবাদের দিক থেকে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা, সেটা কিভাবে? মানে, মানুষ কেন অন্যের উপর এই মানসিক সমর্থন খোঁজে? হাজার হাজার বছর আগে প্রস্তর যুগে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত, তখন একা হয়ে যাওয়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। হয়তো কোনো বন্য প্রাণীর শিকার হওয়া বা খাবারের অভাবে মারা যাওয়া। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে এমনভাবেই যে যখনই আমরা একা থাকি, ব্রেইন সেটাকে একটা সার্ভাইভাল থ্রেট বা অস্তিত্বের সংকট হিসেবে ধরে নেয় এবং একটা প্যানিক সিগন্যাল পাঠায়, তাই তো? ঠিক। আধুনিক যুগে এসে হয়তো একা ঘরে বসে থাকলে আমাদের বাঘে খেয়ে ফেলার ভয় নেই, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও সেই পুরনো সফটওয়্যারই চলছে। অর্থাৎ এই যে একা লাগলে বুকের ভেতর একটা চিনচিনে কষ্ট বা শূন্যতা তৈরি হয়, এটা আসলে আমাদের ব্রেনের একটা ফলস অ্যালার্ম। একদম ঠিক। ব্রেন সিগন্যাল দিচ্ছে যে তুমি একা, এটা বিপদের কথা। এই সিগন্যালটিকেই আমরা একাকিত্বের শূন্যতা বলে ভুল করি। ওয়াও, বিষয়টা কিন্তু দারুণ। হ্যাঁ, যখন মানুষ নিজের সুখের জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সে আসলে এক ধরনের মানসিক দাসত্ব গ্রহণ করে। মানে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করে সবসময়। রাইট। তার অবচেতন মন ভাবে, এই বুঝি মানুষগুলো চলে গেল, এই বুঝি বাইরের কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেল। অন্যের উপস্থিতি আনন্দ দিতে পারে ঠিকই, কিন্তু সুখের মূল চাবিকাঠি যদি অন্য কারো হাতে থাকে, তাহলে সেই সুখ কখনোই স্থায়ী হতে পারে না। একদম।
সত্যিকারের নির্ভরতার শুরুটা হতে হবে নিজের ভেতর থেকে। তার মানে নিজের ভেতরের সেই পাওয়ার ব্যাংকটা নিজেকেই তৈরি করতে হবে। কিন্তু এখানেই আমার একটা বড় কনফিউশন আছে। আচ্ছা, বলুন। আমরা যদি অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের ভেতরের সুখ খুঁজতে যাই, তাহলে সেই একা থাকা বা সলিটিউডের সময়টাকে আসলে কিভাবে কাজে লাগানো সম্ভব? কারণ আধুনিক সমাজ তো আমাদের সবসময় কানেক্টেড থাকতে বলে। সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং। একা থাকার এই চর্চা কি মানুষকে দিন শেষে আইসোলেটেড বা সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় না? একা একা বসে থাকলে আত্মবিশ্বাস কিভাবে বাড়ে? উল্টো তো ডিপ্রেশন চলে আসার কথা। এটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক পাল্টা প্রশ্ন। আইসোলেশন এবং সলিটিউড, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আচ্ছা। আর এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। আইসোলেশন বা বিচ্ছিন্নতা হল এক ধরনের পলায়ন বৃত্তি। পৃথিবী থেকে মুখ লুকিয়ে মানুষের ওপর রাগ করে নিজেকে গুটিয়ে নেওয়া। মানে একটা নেগেটিভ জায়গা থেকে। ঠিক, কিন্তু সলিটিউড বা নিরিবিলি সময় কাটানো হল সম্পূর্ণ একটা ইচ্ছাকৃত এবং পজিটিভ সিদ্ধান্ত। এটি হল নিজের সাথে নিজের সময় কাটানোর একটা সচেতন প্রক্রিয়া। এই সচেতন প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে? মানে মানুষ যখন একা বসে থাকে তখন তার মনের ভেতর ঠিক কি ঘটে? যখন কেউ সলিটিউড চর্চা করে তখন বাইরের কোলাহল, অন্যের মতামত, সমাজের চাপ এসব কিছু সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাইট। আমরা সারাদিন এত বেশি ইনফরমেশন আর মানুষের কথার মধ্যে থাকি যে আমাদের নিজেদের আসল কণ্ঠস্বরটা শোনার সুযোগই পায় না। সলিটিউডে সেই সুযোগটা তৈরি হয়। কিন্তু প্রথম দিকে তো এই অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হয় না, তাই না? অনেকে বলে প্রথমবার একা চুপচাপ বসে থাকতে গেলে নাকি দম বন্ধ লাগে। একদম ঠিক বলেছেন। এর কারণ হল উইথড্রল সিম্পটম। উইথড্রল সিম্পটম মানে নেশা ছাড়ার মতো। হ্যাঁ, অনেকটাই সেরকম। মানুষ কনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশন বা অবিরাম ব্যস্ততার প্রতি আসক্ত হয়ে পড়েছে। যখনই সব শান্ত হয়ে যায় তখন মনের ভেতরের জমে থাকা ভয়, ইনসিকিউরিটি আর অপ্রিয় চিন্তাগুলো সামনে আসতে শুরু করে। আর তখনই মানুষ ওই অস্বস্তি থেকে বাঁচতে সাথে সাথে ফোন হাতে নেয় বা কাউকে মেসেজ করে। রাইট। কিন্তু কেউ যদি এই অস্বস্তিকর সময়টা পার করতে পারে, নিজের এই নেতিবাচক চিন্তাগুলোর মুখোমুখি বসে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারে, তখনই আসল ম্যাজিকটা ঘটে। হ্যাঁ, সে বুঝতে পারে যে তার চিন্তাগুলোই সে নিজে নয়। এই যে নিজের ইমোশনগুলোকে দূর থেকে দেখার ক্ষমতা, এটা মানুষকে অবিশ্বাস্য রকমের মানসিক শক্তি দেয়। ঢোকার চিন্তাগুলোর সাথে একান্তের সময় কাটিয়েও শান্ত থাকতে পারে, তখন তার ভেতর এমন এক আত্মবিশ্বাস তৈরি হয় যা বাইরের কোনো প্রশংসা দিয়ে অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের ভালো মন্দ সবকিছুর সাথে একটা সন্ধি করা, ফোন বা ডিস্ট্র্যাকশন ছাড়া নিজের অস্বস্তির সাথে বসে চা খাওয়ার সাহস অর্জন করা। একদম চমৎকার বলেছেন। কিন্তু এই মানসিক শক্তি অর্জন করার পর যখন মানুষ আবার বাস্তব পৃথিবীতে ফেরে এবং অন্যদের সাথে প্রতিদিনের সম্পর্কে জড়ায়, তখন কি ঘটে? কারণ আমরা তো আর পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হচ্ছি না। এই যে আমরা শূন্যতার, প্রত্যাশার কথা বললাম, এটা কিন্তু আমাদের প্রতিদিনের সম্পর্কগুলোতে একটা বড় প্রভাব ফেলে। ঠিক এখানেই আসক্তি বা অ্যাটাচমেন্টের ধারণাটা চলে আসে। সম্পর্ক এবং আসক্তির মধ্যে যে সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর একটা পার্থক্য আছে তা বোঝাটা জরুরি। এই পার্থক্যটা বোঝানোর জন্য বইয়ের একটা দারুণ উপমা আছে। মানে আসক্তিকে আমরা একটা বেলুনের সাথে বাঁধা ভারী পাথরের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, বেলুন আর পাথর। হ্যাঁ। বেলুনটা তো স্বাভাবিকভাবেই উঠতে চায়, তাই না? এটা হলো আমাদের মানসিক শান্তি। কিন্তু অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার ওই পাথরটা তাকে নিচে টেনে ভরে রাখে। কারণ ওই প্রত্যাশার ভারটা খুব ভারী। ঠিক তাই। মানুষ ভাবে, আমি তার জন্য এত কিছু করলাম, তারও আমার জন্য এটা করা উচিত। আর প্রত্যাশা পূরণ না হলেই তো আঘাত পেতে হয়। এই বেলুনের উপমাটা দিয়ে সম্পর্কের আসল জটিলতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। আমরা যখন এই ধরনের মানসিক নির্ভরতা নিয়ে সম্পর্কে জড়াই, তখন আমরা আসলে অপর মানুষটির ওপর আমাদের নিজস্ব নিয়মকানুন এবং চাহিদার বোঝা চাপিয়ে দিই। এবং যখনই সেই মানুষটি আমাদের ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, আমরা প্রচণ্ড আঘাত পাই। হ্যাঁ, আমরা ভাবি মানুষটা বেইমানি করেছে, কিন্তু আসলে সে হয়তো শুধু তার নিজের জীবনের স্বাভাবিক পরিস্থিতিতে রেসপন্ড করেছে। একদম তাই। আসক্তির মূল সমস্যাই হলো এটা, আমাদের দৃষ্টিকে অন্ধ করে দেয়। রাইট। মানুষ তখন অপর ব্যক্তিকে একজন স্বাধীন মানুষ হিসেবে না দেখে নিজের শূন্যতা পূরণের একটা মাধ্যম হিসেবে দেখতে শুরু করে। আর এখান থেকেই জন্ম নেয়
অপ্রয়োজনীয় প্রত্যাশা। যে প্রত্যাশাগুলোর ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হয় হতাশা। কারণ অন্য একজন মানুষ সবসময় আরেকজনের মনের মতো করে চলবে, এমনটা ভাবা তো অবাস্তব। শুধু অবাস্তব নয়, রীতিমতো ক্ষতিকর। তাহলে সমাধান কি? এর মানে কি এই যে সম্পর্কগুলো থেকে ইমোশন সরিয়ে ফেলতে হবে? উম, মানে আমরা কি একদম রোবট হয়ে যাব যাদের কোনো অনুভূতি নেই? একেবারেই না। ডিট্যাচমেন্ট বা আসক্তিহীনতা মানে ইমোশনলেস হওয়া নয়, বরং এর মানে হল নিজের সুখের দায়িত্ব অন্য কারো কাঁধে না চাপানো। আচ্ছা। এটি হল এমন এক ভালোবাসার চর্চা যেখানে অপর মানুষটির প্রতি কেয়ারিং থাকা যায়, কিন্তু সে কিভাবে রেসপন্ড করবে তার উপর নিজের ভালো থাকাকে আটকে রাখা হয় না। একটু বুঝিয়ে বলবেন? ধরুন কেউ তার কাছের মানুষকে খুব ভালোবাসে। আসক্তি থাকলে সে চাইবে মানুষটি সারাক্ষণ তার সাথে থাকুক, তাকে ভ্যালিডেট করুক। সবসময় অ্যাটেনশন চাইবে। কিন্তু ডিট্যাচমেন্ট থাকলে সে মানুষটির সঙ্গ উপভোগ করবে। তবে মানুষটি যদি কোনো কারণে ব্যস্ত থাকে বা সময় দিতে না পারে, তাতে তার পৃথিবী ভেঙে পড়বে না। কারণ সে জানে তার মানসিক প্রশান্তির মূল কন্ট্রোল সুইচটা তার নিজের হাতেই আছে। এক্স্যাক্টলি। এই আবেগিক নির্ভরতা কমালে জীবনে অনেক বেশি স্বাধীনতা আসে। তখন মানুষের ছোটখাটো ভুল বা প্রত্যাশা পূরণ না হওয়াটা আর পাহাড় সমান কষ্ট দেয় না। আমরা শক্তির জায়গা থেকে সম্পর্ক তৈরির কথা বলছি ঠিকই, আর আসক্তি কমানোর লজিকটাও খুব পরিষ্কার, কিন্তু এখানে এসে আমার মনে একটা বড় খটকা লাগছে। কি ঘটকা? যদি কেউ এই আসক্তি কমিয়ে ফেলে, নিজের কন্ট্রোল সুইচ নিজের হাতে নিয়ে নেয়, এর মানে কি এই যে মানুষটি পুরোপুরি ইমিউন হয়ে গেল? মানে তার আর কষ্ট হবে না? হ্যাঁ, তার জীবনে কি আর কোনো ফ্রাস্ট্রেশন, রাগ বা দুঃখ আসবে না? কারণ আধুনিক সমাজ তো আমাদের শেখায় পারফেক্ট ব্যালেন্স মানে হলো সারাক্ষণ হাসি খুশি থাকা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বর্তমান সময়ে এই টক্সিক পজিটিভিটি বা সারাক্ষণ সুখী থাকার বাধ্যবাধকতা একটা বড় মানসিক সংকটের জন্ম দিয়েছে। একদম তাই। আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়া বা চারপাশের জগৎ দেখে ভাবি যে সফল হওয়া বা মানসিকভাবে শক্তিশালী হওয়া মানেই সারাক্ষণ মুখে হাসি নিয়ে থাকা, জীবনে কোনো নেগেটিভিটি না থাকা। যেটা আসলে সম্ভব না। একদমই না। সারাক্ষণ সুখী থাকা একটা সম্পূর্ণ অবাস্তব মিথ। অর্থাৎ মাঝে মাঝে দুঃখ, হতাশা বা একাকিত্ব অনুভব করাটা কোনো দুর্বলতা নয়। কোনোভাবেই নয়। নেতিবাচক আবেগগুলো মানব জীবনের অবিচ্ছেদ্য এবং প্রয়োজনীয় অংশ। মানুষের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা হয়নি যে সে সারাক্ষণ শুধু আনন্দ অনুভব করবে। তাহলে দুঃখ বা রাগ এগুলো আসলে কি? দুঃখ, রাগ বা হতাশা হল এক ধরনের ডেটা বা ইনফরমেশন। এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের জীবনে কি পরিবর্তন আনা প্রয়োজন। সোর্স মেটেরিয়ালের একটা অত্যন্ত শক্তিশালী বার্তা হল দুঃখ বা সাময়িক একাকিত্ব থেকে চিরতরে পালিয়ে যাওয়ার কোনো জাদুকরী উপায় পৃথিবীতে নেই। তাহলে এই যে আমরা সলিটিউড চর্চা করছি বা আসক্তি কমাচ্ছি, এতে আসলে লাভটা কি হচ্ছে? যদি দুঃখ আসে, লাভটা হচ্ছে রেসিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতায়। মূল চাবিকাঠি কখনোই দুঃখ থেকে পালানো নয়, বরং এই নেতিবাচক অনুভূতিগুলোকে মানুষ কিভাবে প্রসেস করছে সেটাই আসল কথা। আচ্ছা, যখন আমরা সলিটিউড চর্চা করি তখন আমরা এই আবেগগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সেগুলোকে বাইরে থেকে পর্যবেক্ষণ করতে শিখি। একজন মানসিকভাবে নির্ভরশীল মানুষ যখন দুঃখ পায় সে ভাবে তার পৃথিবী শেষ হয়ে গেছে। হ্যাঁ, সে একদম ভেঙে পড়ে। কিন্তু একজন আত্মনির্ভরশীল মানুষ যখন দুঃখ পায় সে জানে যে এটি সাময়িক। সে সেই দুঃখটাকে গ্রহণ করে, তার সাথে বসতে পারে এবং কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নিয়েই সেই সময়টা পার করে দিতে পারে। বাহ, বিষয়টা দারুণ। চারপাশের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজের ভেতরের কোর মানসিক শান্তিটা কিভাবে বজায় রাখতে হয়, এই ডিট্যাচমেন্টের চর্চা ঠিক সেই স্কিলটাই তৈরি করে। মানে ঝড় আসবেই, কিন্তু আমাদের কাজ হলো ঝড়ের মধ্যে ছাতা ধরে দাঁড়িয়ে থাকার স্ট্যামিনা তৈরি করা, ঝড় থামানোর বৃথা চেষ্টা করা নয়। একদম পারফেক্ট উপমা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? আমরা জীবনের এই পুরো জার্নিতে যখন নিজেদের বুঝতে শিখলাম, প্রত্যাশাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখলাম, এরপর আমরা চারপাশের সম্পর্কগুলো কিভাবে পরিচালনা করব? এটা একটা বড় প্রশ্ন। এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য পুরো আইডিয়াটাকে একটা পটলাক ডিনারের সাথে তুলনা করা যায়। পটলাক ডিনার, ইন্টারেস্টিং কনসেপ্ট।
এই মেকানিজমটা কিভাবে কাজ করে? পটলাক হলো এমন একটা আয়োজন যেখানে সবাই নিজ নিজ বাড়ি থেকে একটা করে খাবার বানিয়ে নিয়ে আসে এবং সবাই মিলে সেটা শেয়ার করে। রাইট। এখন ধরুন কেউ একজন একদম খালি হাতে প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সেই দাওয়াতে গেল। আচ্ছা। তার ফোকাস শুধু একটাই, অন্যরা কি এনেছে এবং সে কতটুকু খেতে পারবে। সে সারাক্ষণ অন্যের আনা খাবারের আশায় বসে থাকে। হয়তো তার পছন্দের খাবার কেউ আনেনি বা তাকে কেউ পর্যাপ্ত খাবার দেয়নি। তখন সে প্রচণ্ড হতাশ হয়, রাগ করে। কারণ সে তো ক্ষুধার্ত। ঠিক, এটি হলো প্রয়োজনের তাগিদে সম্পর্ক বা রিলেশনশিপস ফ্রম নিড। এই মানুষটির ভেতরে একটা ইমোশনাল শূন্যতা আছে। সে সেই পার্টিতে গেছে অন্যের মনোযোগ বা ভালোবাসা দিয়ে নিজের ক্ষুধা মেটাতে। বুঝতে পেরেছি। কিন্তু অন্যদিকে কেউ যদি নিজের হাতে তৈরি করা একটা সম্পূর্ণ এবং সুস্বাদু খাবার নিয়ে পেট ভরা অবস্থায় সেই দাওয়াতে যায়, তখন পরিস্থিতি একদম ভিন্ন হয়। তখন সে আর অন্যের খাবারের জন্য বসে থাকে না। একদমই না। সে তখন অন্যের খাবারে ভাগ বসানোর জন্য মরিয়া হয়ে থাকে না। সে যদি অন্যের খাবার থেকে একটু স্বাদ নিতে পারে, ভালো। আর যদি না পায়, তাতেও তার কোনো আক্ষেপ নেই। কারণ তার নিজের কাছেই পর্যাপ্ত খাবার আছে। হ্যাঁ, সে তখন সেই দাওয়াতে যায় শুধুমাত্র আনন্দের সাথে, অন্যদের সাথে নিজের খাবার ভাগাভাগি করার অভিজ্ঞতাটা উপভোগ করতে। এটি হলো শক্তির জায়গা থেকে সম্পর্ক বা রিলেশনশিপস ফ্রম স্ট্রেংথ। এই উপমাটা আসলে মূল মনস্তাত্ত্বিক মেকানিজমটাকে খুব চমৎকারভাবে তুলে ধরেছে। যখন মানুষ একা থাকার সময়টাকে কাজে লাগিয়ে নিজের সঙ্গে উপভোগ করতে শেখে, তখন সে মানসিকভাবে সম্পূর্ণ হয়ে ওঠে। ঠিক ওই পেট ভরা মানুষটির মতো। একদম। এরপর সে যখন অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে, তখন সেই সম্পর্ক কোনো শূন্যতা, হতাশা বা ভ্যালিডেশন পাওয়ার তাগিদ থেকে তৈরি হয় না, বরং তা হয় মানসিক শক্তির একটা মজবুত ভিত্তি থেকে। সত্যিই চমৎকার। আমরা যদি আজকের এই পুরো আলোচনার একটা সারমর্ম টানি, তবে সবচেয়ে বড় শিখনটি হল আত্মনির্ভরশীলতার চূড়ান্ত রূপ। রাইট। কেউ যদি নিজের ভেতরের শূন্যতাগুলোর মুখোমুখি দাঁড়াতে পারে, নিজের চিন্তার সাথে সময় কাটানোর অস্বস্তিটা পার করতে পারে, তবে সে এমন এক মানসিক অবস্থায় পৌঁছায় যেখানে সে একা থাকলেও কখনোই একাকিত্ব অনুভব করবে না। ইংরেজিতে যাকে খুব সুন্দর করে বলা হয় অ্যালোন বাট নেভার লোনলি। হ্যাঁ, যখন কেউ নিজের কোম্পানির সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে, তখন বাইরের পৃথিবীর কোনো প্রত্যাখ্যান বা প্রত্যাশা পূরণের অভাব তার ভেতরের প্রশান্তিকে নাড়িয়ে দিতে পারে না। সত্যি, এটি ভাবনার জগৎকে নাড়িয়ে দেওয়ার মতো একটা কনসেপ্ট। আমরা আজ দেখলাম কিভাবে সমাজ আমাদের অন্যের ওপর নির্ভর করে সুখ খোঁজার যে মিথ্যে ধারণা দেয়, তা আসলে মনস্তাত্ত্বিকভাবে কতটা ভঙ্গুর। একদম। আমরা বুঝতে পারলাম নিরিবিলি সময় কাটানো মানেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার একটা অত্যন্ত শক্তিশালী টুল। এবং আমরা এটাও বিশ্লেষণ করলাম যে কিভাবে আসক্তি এবং প্রত্যাশার ফাঁদ থেকে মুক্ত হয়ে ইমোশনাল ডিপেন্ডেন্সি কমিয়ে একটা সত্যিকারের ভারসাম্যপূর্ণ জীবন পাওয়া সম্ভব। হ্যাঁ, পাশাপাশি সারাক্ষণ সুখী থাকার ওই অবাস্তব মিথ থেকে বেরিয়ে এসে নেতিবাচক আবেগগুলোকে জীবনের ডেটা হিসাবে গ্রহণ করার মানসিকতা তৈরির মেকানিজমটাও আমরা জানলাম। রাইট। এবং সবচেয়ে বড় কথা, আমরা শিখলাম কিভাবে শূন্যতা বা প্রয়োজনের জায়গা থেকে নয়, বরং মানসিক শক্তির জায়গা থেকে মানুষের সাথে সুন্দর ও অর্থবহ সম্পর্ক তৈরি করা যায়। এটাই আসলে সবচেয়ে বড় টেকওয়ে। একদম ঠিক। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। একটু ভেবে দেখার মতো বিষয় আসলে। যদি পৃথিবীর প্রতিটা মানুষ এই শক্তির জায়গা থেকে সম্পর্ক তৈরি করতে শিখত, তবে কি আমাদের সমাজের এই চেনা রূপটার এমন থাকত? দারুণ প্রশ্ন। যদি কারো জীবনে অন্য মানুষের শূন্যতা পূরণের কোনো প্রয়োজন না থাকত, যদি সবাই শুধু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য একে অপরের কাছে যেত, তবে আমরা আমাদের জীবনে কাদেরকে প্রবেশ করতে দেব সেই নির্বাচনের ধরনটাই হয়তো আমূল বদলে যেত। অবশ্যই। বাধ্যবাধকতা বা ভয়ের জায়গা থেকে নয়, সম্পর্কগুলো তৈরি হতো নিখাত পছন্দ এবং স্বাধীনতার জায়গা থেকে। এমন একটা সমাজ হয়তো মানুষের সম্পর্কের পুরো সংজ্ঞাটাই নতুন করে লিখতে বাধ্য করত। ভাবতেই অবাক লাগে যে পৃথিবীটা তখন কেমন হতো। হ্যাঁ, সত্যি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার জানালা খুলতে আমরা আবারও ফিরে আসব।